আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে সোমবার 27 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পাতার গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর দেব। মেট্রোর বিয়ারিং প্যাড আবার খুলে পড়লো এবং খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে, যার নাম হচ্ছে আবুল কালাম। যে তথ্যটি মনে রাখতে হবে সেটা হচ্ছে বিয়ারিং প্যাড আসলে কি। এটি হচ্ছে রাবার এবং হচ্ছে ইস্পাতের তৈরি, যার ওজন আনুমানিক 50 থেকে 80 কেজি এবং এটাকে মেট্রোর খুঁটি বা পিলার নামে পরিচিত। তো প্রথম পাতায় আমরা আজকেও কিছু প্রশ্ন রেখেছি। আপনাকে মনে রাখতে হবে যে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, এবং এই শীর্ষ সম্মেলনে দুটি দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটা হচ্ছে থাইল্যান্ড এবং হচ্ছে কম্বোডিয়া। এই মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। আমরা এই কলামটি নিয়ে বিস্তারিত পড়ব। অর্থনীতিতে গিটার স্ট্রিং থিওরি অফ রিসেশনস প্রদান করেন হচ্ছে মিল্টন ফ্রিডম্যান, যিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এই গিটার স্ট্রিং থিওরি কি, এটিও আমরা বিস্তারিত পড়ব আজকের পত্রিকার পর্যালোচনায়। তারপর হচ্ছে 1954 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই তথ্যটি মনে রাখতে পারেন। এবং আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। তাছাড়া সংকটে পড়া শরিয়াভিত্তিক 5 ব্যাংক একীভূত হয়ে নতুন নাম কি হবে? সম্মিলিত ইসলামী ব্যাংক। এই তথ্যগুলো পড়তে পারেন এবং হচ্ছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পাতা। এখানে একটা কলাম আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান, যার নাম হচ্ছে জেনারেল মির্জা। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা বলেন, আমাদের দুই দেশ হচ্ছে একে অপরকে সহায়তা করবে। এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তো এটা আমাদের দেশের জন্য ভালো খবর, যদিও পাকিস্তানের অর্থনীতির অবস্থা ভালো না। তো তাদের থেকে আসলে বেশি কিছু প্রত্যাশা করাও সম্ভব না এই মুহূর্তে। তো এখানে বিয়ারিং প্যাড সম্পর্কে বলা আছে। আমি প্রথম পাতায় হচ্ছে এই বিষয়ে বলেছি। গণমাধ্যম সংস্কারের 13 প্রস্তাব এবং বাস্তবায়নের উদ্যোগ। ইনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, আমাদের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জনাব মাহফুজুল আলম। আর ইনি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই তথ্যগুলো হচ্ছে এই দুইটা মনে রাখতে পারেন, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর হচ্ছে পরীক্ষা আসতে পারে। ঢাকার বাতাসে আরেক ক্ষতিকর ধূলিকণা, যেটি হচ্ছে সিলিকা, রেসপিরেবল সিলিকা, যেটা ফুসফুসের বিভিন্ন সংক্রমণের জন্য দায়ী। এটার প্রভাব দেখা গেছে। তো এটা একটা খারাপ খবর আমাদের জন্য। এবং আমাদের দেশে জানি আমরা যে আমাদের যে বায়ু, এটা হচ্ছে পৃথিবীর যে সবচেয়ে দূষিত শহরের মধ্যে হচ্ছে আমাদের ঢাকা শহর কিন্তু হচ্ছে একটা। তো প্রতিহিংসা থেকে বের না হলে শত সংস্কারেও কাজ হবে না, এ কথা বলেছেন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এই কলামগুলো আমি বিস্তারিত পড়ছি না, কারণ এগুলো আমাদের পরীক্ষার সাথে খুব বেশি সম্পর্কিত না। তো আমি নজর দেব যে এটা আপনার অধিক হচ্ছে প্রয়োজন, সেই কলামগুলো হচ্ছে আমি বিস্তারিত পড়ব। তো নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখেন না হচ্ছে আমাদের আন্দালিব রহমান পার্থ। তিনি বলছেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে জুলাই সনদ স্বাক্ষরিত হলে এর বাস্তবায়ন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক দেখা যাচ্ছে, এটি কোনো সংকট তৈরি করতে পারে কিনা। তো তার উত্তর ছিল এরকম যে জুলাই সনদ আসলে একটি স্পিরিটের ব্যাপার। এত বড় একটা স্বৈরাচার সরকার পতনে এতগুলো মানুষ জীবন দিয়েছেন, তাই এটা আমরা সবাই ধারণ করি এবং এটি সম্পূর্ণ মাইন্ডসেটের ব্যাপার আমি মনে করি। এর মধ্যে অনেক কিছুই আছে যা প্রতিটি দল হয়তো পছন্দ করবে, অনেকেই হচ্ছে করবে না। তারপর তিনি বলছেন যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাপারে তাকে অনেকে অভিযোগ করেন। তো এই বিষয়টা তিনি উড়িয়ে দিয়েছেন যে এই বিষয়ে তিনি এখন মন্তব্য করতে যাচ্ছেন না। আসলে নির্বাচন এমন একটা বিষয়, অনেক বছর পর নির্বাচন হবে, আগাম কিছুই বলা যাচ্ছে না। জুলাই সনদ নিয়ে লুকোচুরি হলে ভালো হবে না, বলেছে আক্তার হোসেন, যিনি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির হচ্ছে সভাপতি সম্ভবত। যাই হোক, এরপর আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা আরও কিছু প্রশ্ন রেখেছি। সেটা হচ্ছে পূর্ব তিমুর, এটি কোন দেশের উপনিবেশ ছিল? এটি হচ্ছে পর্তুগাল। এবং আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট এর নাম হচ্ছে ক্যাথরিন কোনালি, তিনি 10ম প্রেসিডেন্ট। এই নামটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ভাওয়াইয়া গানের সুরে সম্রাট বলা হয় হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদকে।
এই তথ্যটি ইম্পর্টেন্ট। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় হচ্ছে? এটা আমি অলরেডি বলেছি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তো এই হচ্ছে তথ্য। আমরা দেখি অন্যান্য খবরগুলো। এখানে এই কলামটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে $32 বিলিয়ন রিজার্ভের বিনিময়ে আমরা কি পেলাম। তো শওকত হোসেন বলছেন যে অর্থনীতিতে মন্দা পুনরুদ্ধার নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান একটি তত্ত্ব আছে, এটি হচ্ছে গিটার স্ট্রিং থিওরি অফ রিসেশনস। এভাবে ব্যাখ্যা করা দেওয়া যায় যে এটি একটা গিটারের তার কল্পনা করুন। গিটারের সেই তারকে নিচের দিকে জোরে টেনে ধরার পরে হাত ছেড়ে দিলে তারটি দ্রুত আবার আগের অবস্থায় ফিরে আসে। মিল্টন ফ্রিডম্যান বলেছিলেন যে অর্থনীতিও অনেকটা গিটারের এই তারের মতোই আচরণ করে। যখন কোনো মন্দা আসে, অর্থনীতি নিচের দিকে টেনে ধরে, তখন উৎপাদন কমে এবং আয় কমে যায়, কর্মসংস্থানও কমে। কিন্তু যখন মন্দার কারণগুলো চলে যায়, চাহিদা বাড়ে, সুদ হার কমে, নীতি সহায়তা দেওয়া হয়, তখন অর্থনীতি দ্রুত আবার আগের অবস্থায় ফিরে আসে। খুব সুন্দর কথা, এবং এটা যদি আমাদের অর্থনীতিবিদরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, তবে কিন্তু অর্থনীতিতে আমাদের অবস্থান আরও ভালোভাবে দেখা যাবে। তো বাংলাদেশের অর্থনীতি কার্যত মন্দার মধ্যে আছে 2020 সাল থেকে, যখন করোনা মহামারী এসেছিল। এরপর আপনার রাশিয়া ইউক্রেন আক্রমণ কিন্তু পৃথিবীর অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। তো এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $32 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং যেটি আমাদের জন্য ভালো। কিন্তু এই সাফল্য কিন্তু অন্তর্বর্তী সরকার আনলেও কিন্তু বিনিয়োগে কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারপর 2022 সালে আমাদের দেশের দারিদ্র্য হার ছিল 18.7%। বর্তমানে দারিদ্র্য সীমা হচ্ছে 27.93%। তো আমরা আসলে কীভাবে পরিত্রাণ পেতে পারি, এ বিষয়ে তিনি বলছেন যে আমাদের দেশে অস্থিরতা কমাতে হবে। বাংলাদেশ প্রায় 5 বছর ধরে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে। এ থেকে পুনরুদ্ধার না ঘটলে মানুষের দুরবস্থা আরও বাড়বে, সমাজে অস্থিরতা তত বৃদ্ধি পাবে। তো আমাদের একটা সুশৃঙ্খল সরকার দরকার, এবং গণতান্ত্রিক যে বিষয়গুলো সেগুলোর প্রভাব আমাদের পরবর্তী সংসদে আমরা দেখতে চাই, যে মানুষজন যাকে নির্বাচন করবে সে জনগণের জন্য কাজ করবে। তবে কিন্তু আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তারপর আমরা পড়ি অন্য যে কলামটি আছে সেটি পড়ব। সেটি রিসেন্টলি দিল্লি এবং কাবুলে একটা মিটিং হচ্ছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং দিল্লির সফরটি তাৎপর্যপূর্ণ ছিল। তা আমরা জানি যে তালেবান সরকারকে শুধুমাত্র রাশিয়া ঘোষণা দিয়েছে, আর অন্য কোনো দেশ কিন্তু স্বীকৃতি দেয়নি। তবে রিসেন্টলি যে আপনার আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত ভ্রমণ, এটা একটা বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন কাজ করে। তো ভারতের তালেবান যোগাযোগ একটি বাস্তব নির্ভর প্রতিক্রিয়া। তবে দুই দেশের সম্পর্কে আগামীর পথ তা অনিশ্চিত রয়ে গেছে। বিষয়টা এখন ভারতকেও কিন্তু আমেরিকা চাপে রাখছে, তালেবান তো অলরেডি চাপে আছে। তো এই জায়গা থেকে উত্তরণ হতে হলে অবশ্যই আপনার যে কূটনৈতিক সম্পর্ক প্রতিটা দেশের সাথে তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। তো এই জন্যই কিন্তু শত্রুর শত্রু আপনার আবার বন্ধুও বটে। এই বিষয়টা আসলে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই আলোচনা। তো শান্তি চুক্তি, আরেকটি শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে ফাঁকে এই চুক্তিতে সই করছে। সেটা থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে। তো ট্রাম্প এখানে কিন্তু আপনার জাতিসংঘকে এক হাত দিয়েছে। দেখেন কি বলেছে, সে বলছে যে এই প্রক্রিয়া জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না উল্লেখ করে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এশিয়া ও পৃথিবীর প্রতিটি অঞ্চলের স্থিতিশীলতা শান্তির প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির কারণে আমার প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় যাতে সংঘাতটি আর না বাড়ে। তো এই ট্রাম্পের বক্তব্য। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ভেনেজুয়েলাতে ট্রাম্প তার হার্ড পাওয়ার দেখানোর চেষ্টা করছে। নিকোলাস মাদুরো তাকে উৎখাতের নাকি চেষ্টা চলছে। ভেনেজুয়েলাও পাল্টা কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম আলো। এরপর এটা আমাদের পত্রিকা। তো আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন পত্রিকা পড়ে থাকি। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমাদের আলোচনা থাকে। যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে।
তো আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।